फोर्थ एपिसोडের শুরুতে আমরা দেখি সোল জলে ডুবে যাচ্ছে আর এখানে সঞ্জয় এসে ওকে বাঁচায় এবং হসপিটালে নিয়ে যায়। আর এদিকে সোলের যখন জ্ঞান ফেরে তখনও সঞ্জয়ের ওপর চিৎকার করে বলতে লাগে, তুমি আমাকে কেন বাঁচালে? তোমার উচিত ছিল আমাকে ওখানেই মরতে দেওয়া, কারণ আমার পা প্যারালাইজড হয়ে গিয়েছে আর আমি কখনোই হাঁটতে পারবো না। সো আমি এভাবে বেঁচেও থাকতে চাই না। কিন্তু সোল এখানে জানতো না যে সঞ্জয় ওকে বাঁচিয়েছে। আর সঞ্জয়ের তো সোলের মুখ থেকে এসব শুনে অনেক খারাপ লাগে। দেন আমাদের আবারও ফিউচারের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা সঞ্জয়ের সঙ্গে সোলের দেখা হয়েছিল। আর এখানে সঞ্জয় সোলকে দেখা মাত্রই চিনে ফেলেছিল যে এটাই আমার প্রথম ভালোবাসা। কিন্তু সোল ওকে মোটেও চিনতে পারে না, যে কারণে সঞ্জয় ওকে তেমন কিছু বলে না। আর তারপর ও সোলকে বাড়িতে পৌঁছে দেওয়ার অফার করলে ওর ফ্রেন্ড সেখানে চলে আসে আর তারপর সোল সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় সোলকে ফলো করতে করতে ওর বাড়িতে চলে আসে আর তারপর দূর থেকেই ওকে বাড়িতে ঢুকতে দেখতে লাগে। দেন আমরা সঞ্জয়কে ওর বাড়িতে দেখতে পাই, ও ব্যালকনিতে দাঁড়িয়েছিল আর ঠিক তখনই ওর রুমের বেল বাজতে লাগে। আর তারপরেই আমরা সঞ্জয়ের জলে পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই। আর এদিকে সোলেরও ঘুম ভেঙে যায় আর ও দেখতে পায় যে ও একটা হসপিটালে ভর্তি রয়েছে আর এটা 2023 সাল চলছে। দেন ও বাইরে আসে আর দেখে সঞ্জয়ের বাবা অনেক কান্নাকাটি করছে, মানে সঞ্জয় আর বেঁচে নেই। আর এসব দেখে সোল বুঝতে পারে যে ফিউচার চেঞ্জ হয়নি। ফলে ও কান্না করতে করতে বেরিয়ে যেতে লাগে আর ঠিক তখনই ইনহিয়ক ওকে দেখে নেয়। এরপর সোল বাইরে আসলে কিছু পুলিশ অফিসার ওর কাছে আসে আর ওকে ওর আর সঞ্জয়ের ফটো দেখিয়ে বলে যে এটা আমরা সঞ্জয়ের কাছ থেকে পেয়েছি। আর ওর মৃত্যুর আগে তোমার সঙ্গেই ওর লাস্ট কথা হয়েছিল, সো তুমি আমাদের বলো যে ওর সঙ্গে তোমার কি কথা হয়েছিল। আর এদিকে সোল তো এই ফটোটা দেখে এটা ভাবতে লাগে যে তার মানে ফিউচার চেঞ্জ হয়েছে। দেন আমরা দেখি সোল সেই জায়গায় চলে আসে যেখানে কিনা ওর ঘড়িটা পড়ে গিয়েছিল। আর এখানে এসে ও আবারও পাস্টে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার এমনটা কিছুই হয় না। এরপর সোল বাড়িতে ফিরে আসে আর সঞ্জয়ের মৃত্যুর খবর টিভিতে দেখতে লাগে। আর তারপর ওর নিচের বক্স থেকে সেই ফটোগুলো বের করে দেখতে লাগে আর বলতে লাগে যে আমি যদি সেদিন তোমাকে চিনতে পারতাম তাহলে আমি কখনোই তোমাকে একা ছাড়তাম না, আর এইসব কিছু আমারই দোষ। আর ঠিক তখনই ওর কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে আর এটা আর কেউ না বরং ইনহিয়কের নাম্বার ছিল। ইনহিয়ক ওকে বলতে লাগে যে শুনলাম সঞ্জয় নাকি সুইসাইড করার আগে তোমার সঙ্গে দেখা করেছিল, তো ওকে দেখে কি অনেক স্যাড মনে হচ্ছিল? তাছাড়া ও সবসময় তোমার জন্য সরি ফিল করতো। আর ওর এই কথা শুনে সোল ওকে জিজ্ঞাসা করে যে কেন, তখন ইনহিয়ক ওকে বলে এই বিষয়ে তোমার তো জানা উচিত। আর এটা বলে ও কলটা কাট করে দেয়। আর তারপর সোল আবারও ওকে কল করার চেষ্টা করে, কিন্তু ওর নাম্বার আনরিচেবল দেখায়। আর তারপরেই রাত 12টা বেজে যায় আর সোলের ঘড়িটা তখন অন হয়ে যায়। ফলে ও বুঝতে পারে যে শুধুমাত্র রাত 12টাতেই ওর ঘড়ি কাজ করে। ফলে ও আবারও ঘড়ির বাটনটা প্রেস করে আর তার সঙ্গে সঙ্গেই ও পাস্টে পৌঁছে যায়। আর এখানে এসে ও দেখতে পায় যে ও একটা জায়গায় শুয়ে রয়েছে আর এখানে একজন ওঝা ওর ওপর তন্ত্রমন্ত্র করছে। ফলে ও তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে এইসব কি হচ্ছে। আর ঠিক তখনই সেই ওঝা ওকে মারতে লাগে। ফলে ও বলে ওঠে যে এসব থামাও, আমি কোনো ভূত না। আর ওর মা তখন ওকে বলতে লাগে তুমি নিজেই তো বলেছিলে যে তোমার ওপর নাকি আত্মা ভর করেছে। আর এসব শুনে সোলের মনে পড়ে যায় যে ও যখন ফিউচারে ছিল তখন এখানকার সোল নিজেই ওঝার কাছে গিয়ে বলেছিল যে আমাকে ভূতে ধরেছে। আর তারপর এখানে ও সব কিছু ম্যানেজ করার জন্য বলতে লাগে যে অ্যাকচুয়ালি তখন পড়াশোনার চাপে আমার মাথা কাজ করছিল না, আর তাই আমি ভুলভাল বলে ফেলেছি, কিন্তু এখন আমি পুরোপুরি ঠিক আছি। আর এসব বলে ও ছাদ থেকে বাইরে দেখতে লাগে। আর তখন ও নিচে সঞ্জয়কে দেখতে পায় আর তারপর ছুটে ওর কাছে চলে আসে। আর এখানে এসে ও সঞ্জয়ের সাথে কথা বলতে লাগে, কিন্তু সঞ্জয় তো ওর ওপর অনেক রেগেছিল। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়, যেখানে কিনা সঞ্জয় সোলের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সোল এখানে ওকে বলে দেয় যে আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার ওপর লাইন মারা বন্ধ করো। আর এসব বলে ও ওকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর সোলের এসব মনে পড়ে তো মাথায় আকাশ ভাঙার অবস্থা হয়। আর এদিকে সঞ্জয় ওকে ইগনোর করে চলে যায়। আর তারপর সোল ওর বাড়িতে ফিরে আসে আর বুঝতে পারে যে ও পাস্ট থেকে ফিউচারে গেছে, 10 দিন কেটে গেছে। আর এখানকার সোল যে এই 10 দিনে কি করেছে সেসব ভেবে সোলের টেনশন হতে লাগে। তো সোল নিজেকে নিজে বলতে লাগে আগেরবার আমি এখানে 2 মাস থেকেছিলাম আর এবার আবার কতদিন থাকবো কে জানে। কিন্তু যাই হোক না কেন, আমি যখন আবারও পাস্টে ফিরে এসেছি তাহলে আমাকে ফিউচার চেঞ্জ করতেই হবে। দেন পরের দিন স্কুলে সোল সঞ্জয়ের জন্য কিছু বই আর সোলজার মাসাজার নিয়ে আসে। আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে তুমি এসব কেন করছো। এতে সোল বলে তুমি আমার ওপর অনেক রেগে আছো তাই না, আই এম রিয়েলি সরি। তাছাড়া আমি সব কিছু তোমাকে এক্সপ্লেন করছি, আসলে যে সোল তোমাকে উল্টোপাল্টা বলেছিল সেটা আমি ছিলাম না, ও তো 19 বছরের একটা বোকা মেয়ে ছিল। আর আমি হচ্ছে 2023 সালের সোল, যে কিনা ফিউচার থেকে এসেছি। আর এটা হচ্ছে আমার টাইম মেশিন আর আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। কিন্তু সঞ্জয় ওর এসব কথা বিশ্বাস করে না আর ওকে বলতে লাগে তুমি কি পাগল নাকি।
আর তখন সোলও ভাবতে লাগে যে সত্যিই তো ও আমার এসব কথা কেনই বা বিশ্বাস করবে। আর তখন সোল সবকিছু ম্যানেজ করার জন্য বানিয়ে বানিয়ে বলতে লাগে যে আমার ওপর আত্মা ভর করেছিল আর তাই আমি আমার অজান্তেই তোমার সঙ্গে বাজে ব্যবহার করে ফেলেছি। আর এইসব শুনে সঞ্জে ওকে বলে তার মানে তুমি বলতে চাইছো ভূতরাও আজকাল ডেট করে। এতে সোল বলে আরে এটা একটা ভার্জিন ভূত ছিল। আর এসব বলে ও সঞ্জের দিকে আসতে গিয়ে পড়ে যায়। আর ঠিক তখনই তেসাং এসে ওকে নিয়ে যেতে লাগে আর সোলের তখন মনে পড়ে যায় যে ও এখন তেসাংয়ের গার্লফ্রেন্ড, মানে ওরা একে অপরকে ডেট করছে। সো তেসাং এবার ওকে এখান থেকে নিয়ে যেতে লাগে আর এইসব দেখে সঞ্জের অনেক রাগ হচ্ছিল। আর ঠিক তখনই ইনহিয়ক এসে ওর চোখে হাত রাখে আর বলে তুমি এসব দেখো না। ফলে সঞ্জে এবার আরও বেশি রাগ করে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সোল ওর ফোন চেক করে আর দেখতে পায় ও তেসাংকে কত লাভি ডাভি মেসেজ করেছে আর এসব দেখে ও অনেক বেশি এম্বারেস হয়ে যায়। আর ঠিক তখনই তেসাং এসে ওর পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে গ্র্যানি তুমি আবারও ফিরে এসেছো। এতে সোল বলে তুমি কি করে জানলে যে আমি এখনকার সোল না। এতে তেসাং উত্তর দেয় গতকালের তুমি আর আজকের তুমি পুরোই আলাদা। তখন সোল ওকে জিজ্ঞাসা করে তুমি কি আসলেই সোলকে লাইক করো। এতে তেসাং বলে হ্যাঁ আমার মনে শুধু সোলই আছে। এদিকে ইমগিউম অডিশন দিতে এসেছিল কিন্তু ওর সামনের দাঁত না থাকায় ওকে অডিশন থেকে বের করে দেওয়া হয়। ফলে ও এবার হিউনজো ওকে মেসেজ করে বলতে লাগে যে তুমি আমার দাঁত ফিরিয়ে দাও। আর ওর এমন মেসেজ দেখে হিউনজোর তো কান্না পেয়ে যায় আর ও ভাবতে লাগে এ আবার কোন ঝামেলায় পড়লাম রে বাবা। পরের দৃশ্যে আমরা দেখি সোল ইনহিয়কের সঙ্গে দেখা করতে আসে আর ওকে বলতে লাগে তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে সেটা এখনই বলে দাও। এতে ইনহিয়ক বলে তোমাকে আমার কিছু বলার নেই। তখন সোল ওকে বলে মানে ফিউচারে যদি আমাকে কিছু বলতে চাও তাহলে সেটা এখনই বলে দাও। এতে ইনহিয়ক ওকে জানায় হ্যাঁ আমি তোমাকে একটা কথাই বলতে চাই যে তুমি সঞ্জের থেকে দূরে থাকো। আর ওর এমন কথা শুনে সোল ওকে বলে তুমি যখন অডিশন দিতে যাবে তখন তুমি সঞ্জয়কে নিয়ে যাবে না, কারণ তুমি নিজেই ভেবে দেখো যে সঞ্জয় তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম। আর তুমি যদি ওকে তোমার সঙ্গে নিয়ে যাও তাহলে ওরা যদি তোমাকে না চুজ করে সঞ্জয়কে চুজ করে নেয় তাহলে তোমার কেমন লাগবে। আর আমি এসব তোমার ভালোর জন্যই বলছি। সো তুমি যদি ফিউচারে রিগ্রেট করতে না চাও তাহলে আমি যা বলছি তাই শোনো। অন্যদিকে সঞ্জয় বাড়ি ফিরে যাচ্ছিল আর ঠিক তখনই ওর সুইমিং কম্পিটিটর ওকে পেছন থেকে ডাকে আর বলতে লাগে তুমি তো আর সুইমিং করতে পারবে না, সো এবার তোমার কি হবে। এতে সঞ্জয় বলে আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। আর তখন সেই ছেলেটা ওকে বলতে লাগে না মানে আমার তোমার জন্য অনেক খারাপ লাগছে আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এত হার্ড প্র্যাকটিস করো না। আর দেখলে তো আমার কথা না শুনে তোমার কি হাল হলো। তো সঞ্জয় ওর এইসব কথাই তেমন পাত্তা না দিয়ে চলে যেতে লাগলে সেই ছেলেটা ওকে ওর মাকে নিয়ে বলতে লাগে যে তোমার মায়ের ইচ্ছে তো তুমি পূরণ করতে পারলে না, সো তোমার উচিত তোমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আর এসব শুনে সঞ্জয়ের অনেক রাগ হয়ে যায়। ফলে ও ওর সাথে মারামারি করতে লাগে কিন্তু ওদের ফ্রেন্ডরা ওদের আটকে নেয়। আর ঠিক তখনই সোল সেখানে চলে আসে আর সেই ছেলেটাকে মারতে লাগে আর বলে তোমার সাহস কি করে হলো সঞ্জয়ের মাকে নিয়ে কথা বলার। আর আমি তোমাকে অনেক সহ্য করেছি, সেদিনও তুমি ওর সুইমিং স্যুট চুরি করে পালাচ্ছিলে কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু আর না, তোমাকে এবার উচিত শিক্ষা দিতে হবে। তাছাড়া তুমি যদি আবারও সঞ্জয়ের সাথে খারাপ আচরণ করো তারপর দেখো আমি তোমার কি করি। ইতিমধ্যেই সেই স্যারটা এখানে চলে আসে। ফলে সোল এখান থেকে পালিয়ে যায় আর এই পালাতে পালাতেই ওকে সেই মেয়েগুলো একটা জায়গায় টেনে নিয়ে আসে আর বলে তুমি নাকি তেসাংকে ডেট করছো। এতে সোল ওদের জানাই আমি আজই ওর সঙ্গে ব্রেকআপ করে নেব, সো প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই মেয়েটা ওকে ছাড়ে না। ফলে ও ওর সঙ্গে মারামারি শুরু করে দেয় আর ঠিক তখনই একজন লোক সেখানে আসে আর ওদের বলে তোমরা এসব কি করছো। ফলে ওরা এবার মারামারি বন্ধ করে দেয়। আর তখন সোল সেই লোকটাকে দেখে ভাবতে লাগে এটা তো মিস্টার কিম, আর ইনি তো ফিউচারে অ্যাক্লিপস ব্যান্ডের ম্যানেজার হবে। তো এইসব ভেবেই ও মিস্টার কিমকে ফলো করলে দেখে উনি তো ইনহিয়ক আর সঞ্জয়কে ওনার বিজনেস কার্ড দিচ্ছে। আর এইসব দেখে সোল অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোল সঞ্জয়দের বাড়িতে আসে ওর সঙ্গে দেখা করার জন্য। আর এখানে এসে ও সঞ্জয়ের বাবাকে বলতে লাগে যে আমার সঞ্জয়কে কিছু দেওয়ার আছে, সো আমি কি আপনাদের বাড়িতে আসতে পারি। এতে সঞ্জয়ের বাবা জানায় ও এখন বাড়িতে নেই, সো তোমার যা দেওয়ার আমাকে দিয়ে দাও, আমি ওর কাছে দিয়ে দেবো। এতে সোল বলে কোনো ব্যাপার না, আমি শুধুমাত্র ওর রুমে যাব আর এটা রেখেই ফিরে আসবো। এতে সঞ্জয়ের বাবা বলে তুমি একটা ছেলের রুমে এভাবে ঢুকতে পারো না। আর ওর বাবার এমন কথা শুনে সোল এবার অ্যাক্টিং করে বলতে লাগে যে আমার খুব জোরে টয়লেট পেয়েছে, সো আমি কি আপনাদের ওয়াশরুমটা ব্যবহার করতে পারি। এতে সঞ্জয়ের বাবা বলে তোমাদের বাড়ি তো আমাদের বাড়ির সামনেই, সো তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে টয়লেট করো। আর ইতিমধ্যে সঞ্জয়ের বাবারও খুব জোরে টয়লেট পেয়ে যায়। ফলে উনি তাড়াহুড়ো করে দরজা বন্ধ না করেই নিজের বাড়িতে ঢুকে যায়। আর এই সুযোগে সোলো চুপে চুপে সঞ্জয়দের বাড়িতে ঢুকে যায়। আর ওর বাড়িতে ঢোকা মাত্রই সঞ্জয়ের বাবা টয়লেট থেকে বাইরে বেরিয়ে আসতে লাগে। আর এটা দেখা মাত্রই সোল এমন সব কথা বলতে লাগে যেটা কিনা ফিউচারে হতে চলেছে। আর এইসব বলা মাত্রই ওর আশেপাশের সবকিছু স্টপ হয়ে যায়।
আর এই সুযোগেই ও সঞ্জয়ের রুমে চলে আসে আর সঞ্জয়ের রুমে আসা মাত্রই ও সঞ্জয়ের ইউনিফর্ম থেকে মিস্টার কিমের দেওয়া সেই বিজনেস কার্ডটা বের করে আর ছিঁড়ে ফেলে দেয়। আর ঠিক তখনই সঞ্জয়ের বাবা সঞ্জয়ের রুমে আসতে লাগলে সোল এবার তাড়াতাড়ি করে সঞ্জয়ের বিছানার তলায় লুকিয়ে পড়ে। দেন পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় স্নান করে ওর রুমে ফিরে আসে আর এখানে এসে ও দেখতে পায় যে ওর ফ্লোরে সোল ঘুমিয়ে রয়েছে। ফলে ও ভাবতে লাগে এইসব হয়তো ওর মনের ভুল আর ও সোলের প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গিয়েছে যে ও হয়তো যেখানে সেখানে এই কারণেই সোলকে দেখতে পাচ্ছে। আর তারপরে ও বিছানায় গিয়ে বসলে ওর পায়ের সঙ্গে সোলের হাত টাচ হয় আর ও দেখতে পায় যে ওর বিছানায় সোলের জুতো পরে রয়েছে আর এইসব দেখে ও প্রচণ্ড অবাক হয়ে যায়। আর তারপর ও তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে আসে আর বলতে লাগে যে ও আমার রুমে কি করছে। দেন ও আবারও নিজের রুমে ফিরে যায় আর এবার এসে ও সোলকে ডাকতে লাগে, কিন্তু সোল তো ঘুম থেকে ওঠেই না আর ও দেখতে পায় যে সোল প্রচণ্ড ঘেমে গেছে। ফলে ও সোলের জন্য ফ্যান চালিয়ে দেয় আর এসব সিন দেখলে সত্যিই আমার অনেক খারাপ লাগে যে আমার লাইফে এরকম কেউ কেন নেই। যাই হোক, এরকম কেয়ারিং পারসন আমার লাইফে জীবনেও জুটবে না, সো দুঃখ করে লাভ নেই। তো সঞ্জয় এবার সোলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর তারপর ওর মুখে থাকা চুলটাই সরিয়ে দিতে লাগে। দেন সঞ্জয় সোলের হাতের পাশে নিজের হাত রাখে আর দেখতে লাগে যে সোলের হাত ওর থেকে কত ছোট। আর এইসব দেখে ও স্মাইল করতে লাগে আর এখানে হঠাৎই ওর আঙুলের সঙ্গে সোলের আঙুলের টাচ লেগে যায়। ফলে ও তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে আসে আর বলতে লাগে যে আমার তো গরম কেন লাগছে। ইতিমধ্যে একটা মশা ওর রুমে ঢুকে পড়ে আর সেই মশাটাকে ও মারার জন্য এদিক ওদিক করতে লাগে আর এই মশাটাকে মারতে গিয়েই ও সোলের একদম কাছে চলে আসে আর ঠিক তখনই সোলের ঘুম ভেঙে যায়। অন্যদিকে আমরা তেসাংকে দেখতে পাই ও সোলের কলের জন্য অপেক্ষা করছিল আর ঠিক তখনই ওর একটা ফ্রেন্ড ওকে প্র্যাঙ্ক কল করে বলতে লাগে যে আই মিস ইউ। আর এইসব শুনে তেসাংয়ের তো অনেক রাগ হয়ে যায়। আর তারপর ও ওর ফ্রেন্ডকে বলতে লাগে যে এতদিন তো সোলই আমাকে নিজে থেকে কল করতো, কিন্তু গতকাল থেকে ও আমাকে একবারও কল করেনি। তখন ওর ফ্রেন্ড ওকে বলে তুমি তো এমনিতেও তোমার এক্স গার্লফ্রেন্ডের থেকে নিজের পিছু ছাড়ানোর জন্য ওকে ডেট করছো, তাহলে তোমার এত কেন চিন্তা হচ্ছে ওর জন্য। আর এইসব কিছু ইনহিয়ক বাইরে দাঁড়িয়ে শুনে নেয়। আর এদিকে সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করছিলে, আর এর উত্তরে সোল ওকে বলতে লাগে যে আমি তো তোমাকে কিছু বই দেওয়ার জন্য এখানে এসেছিলাম। এতে সঞ্জয় ওকে বলে আমি তো এখানে এসে দেখলাম তুমি এখানে দিব্যি ঘুমিয়ে আছো। এতে সোল ওকে বলে অ্যাকচুয়ালি আমি এখানে ঘুমোচ্ছিলাম না, তোমার বাবা এখানে হঠাৎ করেই চলে এসেছিল আর এই কারণে আমি তোমার বাবাকে দেখে তোমার বিছানার তলায় লুকিয়ে পড়েছিলাম। আর তারপর তোমার বাবা চলে গেলে আমি বিছানার তলা থেকে বাইরে বেরোতে গিয়ে সমস্ত বইগুলো আমার মাথার ওপরে পড়ে যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। তো সঞ্জয় ওর এইসব কথা শুনে হাসতে লাগে আর তারপর ওকে এতে বলতে লাগে যে তোমার কি মনে হয় যে আমি তোমার এই সমস্ত কথা বিশ্বাস করব। এতে সোল ওকে বলে হ্যাঁ আমি জানি তোমার সামনে আমি অনেক আজব আজব কাণ্ড কারখানা করেছি আর প্লিজ তুমি সেই সব কিছু ভুলে যাও। আর ওর এমন কথা শুনে সঞ্জয় ওর ওপরে চিৎকার করে ওঠে আর ওকে বলতে লাগে যে তার মানে তুমি কি বলতে চাইছো যে সেদিন সুইমিং পুলে আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সেই সব কিছু আমি ভুলে যাবো। এতে সোল ওকে বলে সুইমিং পুলে আবার আমাদের মধ্যে কি হয়েছিল, তাছাড়া আমি তো সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম তাই আমার কিছুই মনে নেই। তাছাড়া আমি যদি তোমার সঙ্গে সেদিন অনেক খারাপ ব্যবহার করে থাকি তার জন্য আই এম রিয়েলি সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর ওর এমন সব কথা শুনে সঞ্জয় অনেক বেশি হতাশ হয়ে যায় আর তারপর ও নিজেকে নিজেই বলতে লাগে যে খামোখা আমি ওর সামনে এতক্ষণ এম্বারেস হচ্ছিলাম আর ওর তো এদিকে কিছুই মনে নেই। তো সোল এখানে সঞ্জয়কে মনমরা দেখে ভাবতে লাগে যে ও হয়তো সুইমিং করতে পারছে না বলে অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছে আর এই কারণেই ও জীবনের ওপরে সঞ্জয়কে জ্ঞান দিতে লাগে যে তোমার বেঁচে থাকা উচিত আর তুমি কখনোই উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবে না। আর এদিকে সঞ্জয় তো ওর এইসব কথাই কিছুই বুঝতে পারছিল না। আর ইতিমধ্যেই আবারও একটা মশা রুমের ভেতরে ঢুকে পড়ে, ফলে সোল এবার এখানে সেই মশাটাকে মারতে গিয়ে সঞ্জয়ের গায়ের ওপরে পড়ে যেতে লাগে, কিন্তু সঞ্জয় ওকে পড়ে যেতে দেয় না এবং ওর হাত ধরে ওকে আটকে নেয়। আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি সব কি শুরু করেছো। আর এতে সোল ওকে জানায় যে আমি তো শুধুমাত্র মশাটাকে মারছিলাম। আর তারপরে সঞ্জয় সোলকে ওর ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে নেয় আর তারপর ওকে নিজের ঘাড়ে করে বাইরে নিয়ে চলে আসে। আর তারপর ওর ওপরে চিৎকার করে বলতে লাগে যে তুমি আমার রুমে কেন গিয়েছিলে আর তোমাকে আমার জন্য এত ভাবতে হবে না। আর আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে মোটেও চাই না, আর কোনো ছেলে আর মেয়ে কখনোই ফ্রেন্ড হতে পারে না। আর তোমার আমাকে কমফোর্ট দিতে হবে না, তাছাড়া আমি চাই না তুমি আমার দুঃখ কষ্ট নিয়ে এত ভাবো, আর এইসব কিছু আমার কাছে অনেক বেশি এম্বারেসিং। তো সোল এবার ওর এইসব কথা শুনে কান্না শুরু করে দেয় আর ওকে বলতে লাগে যে আমি তোমাকে কমফোর্ট দেওয়া ছাড়া আর কী বা করতে পারি। তাছাড়া আমি ওই বইগুলো তোমার জন্য কিনে এনেছি যাতে আমি তোমাকে মোটিভেট করতে পারি, আর এর বেশি আমি তোমার জন্য আর কী বা করতে পারি বলো। তখন সঞ্জয় ওকে বলতে লাগে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি যেটা চাই সেটা তুমি আমাকে কখনোই দিতে পারবে না, সো তুমি আমার ওপরে এত কেয়ার দেখানো বন্ধ করো আর আমাকে একা ছেড়ে দাও, আর এটাই আমাদের জন্য সবথেকে ভালো হবে। ইতিমধ্যেই সঞ্জয় খেয়াল করে যে সোল তো খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওর জুতোটা আনতেই ও ভুলে গিয়েছে। ফলে ও নিজের জুতো সোলকে দেয় আর বলে তুমি এটা পরো।
কিন্তু সোল তো ওর জুতোটা পরছিল না, যে কারণে সঞ্জয় ওর উপরে চিৎকার করে বলতে লাগে এই জুতোটা পরো আর এখান থেকে যাও। এরপর সোল বাড়িতে আসে আর প্রচণ্ড কান্না করতে লাগে আর মনে মনে বলতে লাগে যে এবার আমি কি করব। পরের দিন আমরা তেসাংকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই আর আজকে ওর বার্থডে ছিল আর ইতিমধ্যে সোল এখানে এসে উপস্থিত হয়। আর ওকে দেখা মাত্রই তেসাং ওকে বলতে লাগে যে তুমি তো আজকাল অনেক বেশি বিজি হয়ে গেছো আর আমি তো ভেবেছিলাম তুমি আজকে আমার সঙ্গে দেখাই করবে না। তাছাড়া সত্যি করে বলো তো যে তোমার ডুয়াল পার্সোনালিটি আছে তাই না? আর এর উত্তরে সোল ওকে বলে যে হ্যাঁ আমার ডুয়াল পার্সোনালিটি আছে। আমার মধ্যে 2 রকমের সোল আছে, একটা হচ্ছে ইনোসেন্ট সোল যে কিনা তোমাকে অনেক লাইক করে আর একটা হচ্ছে ম্যাচিওর সোল যে কিনা তোমাকে একদমই লাইক করে না। আর এখন তুমি যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাচিওর সোল। সো চলো আমরা আজকে ব্রেকআপ করে নিই। আর ওর এমন কথা শুনে তেসাং ওকে বলতে লাগে যে আমার আজকে বার্থডে আর আমি ভেবেছিলাম তুমি হয়তো সেই কারণেই আমার সঙ্গে দেখা করতে এসেছো। আর তেসাংয়ের মুখ থেকে এমন কথা শোনা মাত্র সোলের মনে পড়ে যায় যে পাস্টের সোল ওর জন্য এখানে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আর ইতিমধ্যে রেস্টুরেন্টের ওয়েটার সোলের সেই ভিডিওটা চালু করে দেয় যেটা কিনা ও তেসাংয়ের জন্য বানিয়েছিল। আর এই ভিডিওতে সোল বলতে লাগে যে তেসাং আমি তোমাকে অনেক লাইক করি আর এইসব দেখে ফিউচারের সোল তো অনেক বেশি এম্বারেস হয়ে যায় আর ভাবতে লাগে যে পাস্টের সোল যে আর কি কাণ্ড কারখানা করেছে কে জানে। তো তেসাং এবার ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি যদি আমার সঙ্গে ব্রেকআপই করতে চাও তাহলে তুমি আবার আমার জন্য সারপ্রাইজ প্ল্যান কেন করেছিলে? আর এর উত্তরে সোলোকে জানায় যে আমার এই বিষয়ে কোনো আইডিয়াই ছিল না আর আমি তোমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করিনি। তাছাড়া আমার মধ্যে আবারও যদি ইনোসেন্ট সোল ফিরে আসে তাহলে তুমি কখনোই ওকে হার্ট করবে না, ওর সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে আর ওর সঙ্গে ফিজিক্যাল হওয়ার তো একদমই চেষ্টা করবে না। ইতিমধ্যেই তেসাংয়ের ফোনে একটা ফটো আসে আর তারপর ও সেই ফটোটা সোলকে দেখিয়ে বলতে লাগে যে ইনহিয়ক আর সুঞ্জে আজকে অডিশন দিতে গেছে। আর এই কথা জানা মাত্রই সোল সেই অডিশন দেওয়ার জায়গায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে ও ইনহিয়ককে দেখে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কেন সুঞ্জেকে এখানে নিয়ে এসেছিলে। এতে ইনহিয়ক ওকে বলতে লাগে তুমি এসব কি বলছো? সুঞ্জের কাছে ওর বাবার কল এসেছিল আর তারপর ও অডিশন না দিয়েই এখান থেকে চলে গেছে। আর ওর মুখ থেকে এই কথা শুনে সোলের অনেক স্বস্তি ফিল হতে লাগে আর ঠিক তখনই ও সিঁড়ি থেকে পড়ে যায় এবং ওর চোট লাগে। আর তারপর ইনহিয়ক সুঞ্জেকে কল করে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি সোলকে বলেছিলে যে আমরা অডিশন দিতে এসেছি? আর ও এখানে এসে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল আর এখানে ও হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর চোট লেগে গেছে। আর তারপর আমি ওকে জিজ্ঞাসা করতেই যাবো যে ওর কি হয়েছে, কিন্তু ও তো চোখের পলকে কোথাও একটা উধাও হয়ে গেছে। আর ওর মুখ থেকে এমন কথা শুনে সঞ্জয় ওকে বলতে লাগে যে আমি অনেক ব্যস্ত আছি আর আমি সোলের ব্যাপারে একটা কথাও শুনতে চাই না। আর এটা বলে ও কলটা কাট করে দেয়, কিন্তু তারপরেও ওর সোলের জন্য চিন্তা হতে লাগে, ফলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সোলকে খোঁজার জন্য। আর তারপর ও রাস্তায় এসে সোলকে একটা চলন্ত বাসে দেখতে পায় যেখানে কিনা সোল ঘুমিয়েছিল আর তারপর সঞ্জয় ওকে ফলো করতে লাগে। আর অন্যদিকে সোলের ঘুম না ভাঙার ফলে ও নিজের স্টপেজে নামতে না পেরে অন্য একটা ভুল স্টপেজে নেমে পড়ে আর তারপর সেখানে বসে বাসের অপেক্ষা করতে লাগে। আর ঠিক তখনই একটা মাতাল লোক ওর পাশে এসে বসে পড়ে আর ওর সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। আর এটা দেখে সোল অনেক বেশি ভয় পেয়ে যায়, ফলে ও সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে। আর তখন সেই লোকটাও ওর পিছু পিছু আসতে লাগে আর এতে সোল ওই লোকটাকে বলতে লাগে যে আমি কিন্তু পুলিশকে কল করে দেব। আর ওর এই কথা শুনে লোকটা ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয় সেখানে এসে উপস্থিত হয়। আর সঞ্জয়কে এভাবে দৌড়িয়ে আসতে দেখে সোলের মনে পড়ে যায় যে পাস্টের সঞ্জয় ওকে অ্যাক্সিডেন্টের সময় বাঁচিয়েছিল। আর ইতিমধ্যে এই নেশাগ্রস্ত লোকটা সোলকে ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে দেয়। আর তারপর সঞ্জয় জলের ভেতরে ঝাঁপ দেয় আর তারপর ও সোলকে টেনে বাইরে তুলে নিয়ে আসে। আর তারপর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি ঠিক আছো? আর তখন সোল এটা ভেবে অনেক ইমোশনাল হয়ে যায় যে পাস্টে ওকে অ্যাক্সিডেন্টের সময় বাঁচানোর জন্য ও সঞ্জয়কে কত আজে বাজে কথাই না বলেছিল। আর এসব ভেবেই ও সঞ্জয়কে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। দেন আমাদের ফিউচারের সেই দৃশ্য দেখানো হয় যেখানে কিনা সঞ্জয় ব্রডকাস্টিং রুমে র্যান্ডামলি সোলকে কল লাগিয়েছিল। আর এখানে ও সোলের গলার আওয়াজ শুনে চিনতে পেরে গিয়েছিল যে এটা সোল, ফলে ও সোলকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি আমাকে চিনতে পেরেছো? আর এতে সোল ওকে বলেছিল যে না আমি তোমাকে চিনতে পারিনি। আর ওর এমন কথা শুনে সঞ্জয়ের অনেক বেশি খারাপ লেগেছিল। আর এখানেই আমাদের এই ড্রামার 4th এপিসোড শেষ হয়ে যায়।